কি রে হরি, এইভাবে কাজ করলে কি আজ সারা দিনেও এ কাজ শেষ হবে? একটু হাত চালিয়ে কাজগুলো কর দেখি। কি যে বলো দাদা, হাত না চালিয়ে কি আমি বসে আছি নাকি? তোমার থেকে তো পিছিয়ে নেই আমি। হ্যাঁ, পিছিয়ে নেই, কিন্তু তোর থেকে যে এক পাই বেশি কাজ করে ফেললাম, সে খেয়াল কি আছে? হ্যাঁ হ্যাঁ, তুমি আমার থেকে ভালো কাজ করতে পারো, তাই তোমার তো একটু বেশি কাজ করতে হবে দাদা। আমি তো তোমার থেকে ছোট, তাই না? হ্যাঁ, ওই কাজের বেলাতেই কেবল আমি বড়, বাদ বাকি সময় তো আমাকে কিছু মনেও করিস নে। ধুর, তোমার এই বকানি এখন আর শুনতে ইচ্ছে হচ্ছে না। তুমি কাজ করো, আমি একটু পানি খেয়ে আসি। পানি ছাড়া আর কি খাবি? সেই ভজাটা যে আবার কখন খাবার নিয়ে আসবে তা কে জানে। দাদা, ও দাদা, আমি তোমাদের জন্য খাবার নিয়ে এসেছি। এত সময় লাগলো খাবার নিয়ে আসতে? এখন ভাত খেয়ে আবার কাজ করে কখন মানুষ শুনি? দে দে ভাই, খুব খিদে পেয়েছে, আগে খেয়ে নি। না ভজা, তুই ওই গাছের নিচে গিয়ে বস, আমি আর হরি এই পায়টা শেষ করে তারপর খাবো। তুমিও না দাদা, পারো বটে। খিদে মনে হচ্ছে আমার একারই লেগেছে, তোমার মনে হয় খিদে লাগে না? শোন, এখন খেতে গেলে তো অনেক সময় নষ্ট হয়ে যাবে, তারপর এসে এই ফেলে রাখা কাজ করতে আর ইচ্ছে হবে না। বেশ তো, করো, আমার আর কি সমস্যা? তোমার যদি কোনো সমস্যা না হয়, তাহলে আমার আর কিসের সমস্যা? চল হরি, এবার গিয়ে খেয়ে নেওয়া যাক। হ্যাঁ হ্যাঁ, তোমার তো শেষ, আমার এইটুকু শেষ হোক আগে। চলো দাদা, আমারও শেষ। আচ্ছা দাদা, তোমরা কিসের চাষ করবে এবার জমিতে? এবার বেগুন লাগাবো রে, তোকে কিন্তু সকাল সন্ধ্যা জমিতে এসে পাখি খেদাতে হবে। হ্যাঁ ঠিক আছে দাদা, এ আর কঠিন কি কাজ, আমি রোজ এসে সকাল সন্ধ্যা পাখি তাড়িয়ে যাব। হ্যাঁ, ও কি করে পাখি খেদাবে দাদা? ও কি চোখে দেখতে পায় নাকি? ওরে পাগল, চোখে দেখা লাগবে না, জমিতে বসে চড়ে চড়ে টিন বাজালেই পাখিরা সব উড়ে যাবে। আরে তোমার মাথায় তো বেজায় বুদ্ধি দাদা। এত বুদ্ধি নিয়ে তুমি রাতে ঘুমাও কেমন করে? আচ্ছা দাদা, তোমরা জমিতে কি বাইরের সার দেবে নাকি? সার না দিলে কি জমিতে ফসল হবে নাকি? না মানে, আমি বলছিলাম যে দাদা, তোমরা যদি আমার কথা শুনতে তাহলে আমি তোমাদের একটা বুদ্ধি দিতাম। ওই দেখো, এই যে জীবনে চাষই করলো না, সেও আজ আমাদের বুদ্ধি দিতে চায়। হ্যাঁ, আচ্ছা আচ্ছা হরি, তুই একটু থাম তো, ও কি বলতে চায় আগে শোন। আমার খাওয়া শেষ, আমি গেলাম। তুমি ওর কথা শোনো, আমি গিয়ে কাজ করি। শোন রে বাপ সকল, তোদেরকে একটা কথা বলি। হ্যাঁ মা, বলো কি বলবে। তোরা তিন ভাই, আমার তিন সোনার টুকরো, তোরা কখনো আলাদা হবি না বাবা, সব সময় একসাথে থাকবি। কিন্তু মা, আমরা কি সারা জীবন ভজাকে টেনে বেড়াবো? শোন রে বাপ, ভজা আমার ছেলে, ও চোখে দেখতে পায় না বলে সবাই ওকে নিয়ে কত কথা বলে, কিন্তু আমার ভজা খুব ভালো মানুষ। আচ্ছা হরি, তুই সব সময় এত অধৈর্য কেন? আগে মায়ের কথা সব শোন, তারপর কথা বল। আচ্ছা আচ্ছা আচ্ছা, মা, বলো তুমি। তোরা কি জানিস বাবা, তোদের মধ্যে কে বেশি বুদ্ধিমান? দাদা তো সবার বড়, তাই দাদার বুদ্ধি আমাদের থেকে বেশি। আচ্ছা, তোরা এক কাজ কর বাবা, তোরা যে জমিতে চাষ করবি সেই জমিতে এক কোণে ভজাকেও একটু চাষ করতে দিবি। তিন ভাই জমির তিন দিকে আলাদা আলাদা চাষ করবি, দেখি কার ভাগে ফসল ভালো হয়।
ফসল ভালো হলেই সে বুদ্ধিমান হয়ে যাবে নাকি মা? এখন তা বলতে পারছি না, তোরা আগে চাষ কর, তারপর সব বলবো। এখন অনেক রাত হলো, চল সবাই ঘুমিয়ে পড়ি। আচ্ছা দাদা, মা হঠাৎ করে আমাদের তিন ভাইকে আলাদা আলাদা চাষ করতে বললো কেন? আমি কি আর জানি অত সব? কি ভেবে বলেছে তা মাই বলতে পারবে। এখন চল গিয়ে আগে জমিতে গাছগুলো লাগিয়ে দিই। হ্যাঁ দাদা, আমি কিন্তু ওই পাশের উঁচু ভাগটাতে লাগাবো। তোর যে পাশ ইচ্ছে সেই পাশ নিস, আগে তো জমিতে যেতে দে। আর শোন হরি, এই হলো তোর ভাগ, আর এই হলো ভজার ভাগ, আর এই হলো আমার ভাগ। হ্যাঁ আচ্ছা দাদা, হ্যাঁ আমি তাহলে লাগানো শুরু করলাম, কেমন? কি রে ভজা, ঠিকঠাক লাগাচ্ছিস তো? হ্যাঁ, ঠিকঠাক হচ্ছে কিনা দেখতে তো পাচ্ছি না দাদা, তবে লাগাচ্ছি তো, দেখা যাক। শোন হরি, তোর লাগানো হয়ে গেলে এসে একটু ভজাকে সাহায্য কর, আর আমার আগে শেষ হলে আমি দেখিয়ে দিচ্ছি। মা, আমি তো চোখে দেখতে পাইনে, তুমি আমাকে দাদাদের সাথে চাষ করতে কেন বললে? এমনিতেই রে বাবা, তুই তো আর চাষ করতে পারবি না ওদের সাথে, কিন্তু ওরা যাতে তোকে ফেলতে না পারে কখনো, তাই আমি ওদের বোঝানোর জন্য বলেছি। কিন্তু মা, আমি কি পারবো নাকি দাদাদের মতো চাষ করতে? শোন বাবা, আমি যেভাবে বলবো সেভাবে কাজ করবি, তারপর দেখা যাবে। তাহলে আমার আর কোনো চিন্তা নেই মা, তুমি পাশে থাকলে আমার কিছুতেই ভয় লাগে না। তুমি কি তোমার ছোট ছেলেকে বুদ্ধি দিচ্ছ মা, যে কি করে আমাদের থেকে ভালো ফসল ফলাতে পারে? হ্যাঁ দাদা, দেখো, তোমাদের থেকে ভালো ফসল হবে আমার ভাগে, মা আমাকে তাই শেখাচ্ছে। ঠিক আছে ঠিক আছে, সে সময় হলেই দেখা যাবে, মুখের কথায় কি যায় আসে, তাই না? ঠিক বলেছ। হেসো না দাদা, তোমাদের থেকে আমার জমিতে ভালো ফলন হবে। আরে যা যা, এই কত বড় বড় চাষি দাদার কাছে হার মানলো, আর তুই তো তুই, দেখা যাবে দেখা যাবে। মন খারাপ করিস নে বাপ, তুই তোর কাজ করে যা, দেখবি তুই ভালো কিছু করেছিস। ঠিক আছে মা, এখন তাহলে আমি একটু জমি থেকে ঘুরে আসি। কি রে ভজা, এই দাঁড়িয়ে দাঁড়িয়ে টিন বাজিয়ে কি করিস? হ্যাঁ, আমি তো আর দেখতে পাইনে, তাই টিন বাজিয়ে পাখিদের খেদাই। প্রকাশদার কণ্ঠ মনে হচ্ছে। হ্যাঁ রে, তুই চোখে দেখতে না পেলেও তুই যে সবার কথা শুনে চিনতে পারিস, এটা ভালো লাগে। চোখ দুটোই না হয় নষ্ট দাদা, মন তো আর নষ্ট না। তা ঠিক বলেছিস, কিন্তু জমি এমন ভাগ ভাগ করা কেন? আমাদের তিন ভাইয়ের জমি আলাদা আলাদা করে চাষ করা তো, তাই। তা তুইও কি চাষ করছিস নাকি শুনি? হ্যাঁ দাদা, এই উত্তরের কোণের অংশটা আমার, আমি নিজেই লাগিয়েছি। বাহ, এই তোর বেগুন গাছই তো ওদের থেকে ভালো হয়েছে রে, কত বড় হয়েছে ওদের গাছের থেকে। সত্যি বলছো দাদা? আমার কিন্তু বিশ্বাস হচ্ছে না। হ্যাঁ রে, সত্যি বলছি, মনে হয় তোর গাছেই ভালো ফলন হবে। এখন আমি যাই রে ভজা, সন্ধে হয়ে গেল প্রায়, তুই যাবি নে বাড়ি? তুমি যাও, আমি আরেকটু পরেই যাচ্ছি। এই দেখেছো দাদা, এই ভজা নিশ্চয়ই কোনো আজব সার দিয়েছে জমিতে, এই তা না হলে কি করে ওর গাছের বেগুন এত বড় হয়? হ্যাঁ রে হরি, আমিও তো কোনোদিন এত বড় বেগুন কোথাও হতে দেখিনি। সত্যি বলছো দাদা? আমি তো জমিতে কোনো সারই দিইনি। তুই বললি কি আর আমরা তাই বিশ্বাস করব? মা নিশ্চয়ই তোকে কোনো গোপন সার দিয়েছে। আচ্ছা, তোমরা আমার কথা বিশ্বাস করছো না তো? চলো, তোমরা মায়ের কাছে চলো, তাহলেই সব বুঝতে পারবে। তা তো যাবই, কিন্তু তুই যদি মিথ্যে বলিস
তাহলে কিন্তু তোর খবর আছে বলে দিলাম। আচ্ছা দাদা, ঠিক আছে, কিন্তু আমাকেও তোমাদের একটা কথা দিতে হবে। আমার কথা যদি সত্যি হয় তাহলে তোমরা আমাকে কখনো একা করে দেবে না। তোকে তো একা কোনোদিনও করতে পারবো না রে পাগল। এই চল আগে মায়ের কাছে যাই। মা, এই বড় বেগুন হলো ভজার ভাগের, আর এই ছোট বেগুন হলো আমাদের ভাগের। কিন্তু ভজা বলছে ও নাকি জমিতে কোনো সার মাটি দেয়নি। তুমি বলো মা, আমি আর দাদা কত সার মাটি দিলাম, তাও তো ওর মতো বেগুন হলো না আমাদের। ও নিশ্চয়ই চুরি করে কোনো সার দিয়েছে, যা আমাদের বলেনি। মা, তুমি হাসছো কেন? আমাদের কথা তোমার কাছে হাসি মনে হচ্ছে? ওরে শোন তোরা, ভজা সত্যিই বলেছে, ও জমিতে কোনো সার দেয়নি। তা কি করে হয়? তাহলে এত বড় বড় বেগুন হলো কি করে ওর ভাগে? তোরা তোদের জমিতে যে সার মাটি দিয়েছিস তার থেকে ছিটে পিটে যা পেয়েছে তাতেই ওর বেগুন গাছে জোর ধরেছে। তোরা তো বেশি ফলনের লোভে বেশি সার মাটি দিয়েছিস। তাই বলে শুধু ওটুকুতেই এত ভালো বেগুন হয়ে গেল? ভজার বিশ্বাসী ভজার সব, ও চোখে দেখতে না পেয়েও আজ তোদের হারিয়ে দিয়েছে। তুমি আসলে আমাদের কি বোঝাতে চাও মা? একটু খুলে বলবে? ওরে শোন, ভজা আমার ছেলে, তোরাও আমারই ছেলে। ও চোখে দেখতে পায় না। তোরা দুজনে যাই করবি, একটু একটু করে ওকে দিলে ওর তোদের থেকে বেশি হয়ে যাবে। তার প্রমাণ হলো এই বেগুন চাষ। বলো কি মা, তার মানে ভজা সত্যিই বলেছিল? হ্যাঁ রে বাবা, ও তো ঠিক মতো পানিও দেয়নি জমিতে। তোরা যে পানি দিছিস ওতেই ওর ভাগ ভিজে গেছে। একসাথে থাকলে যে এই উপকার। তাতে আমাদের তো লস হয়ে গেল, আর ভজা তো লাভ হয়ে গেল। ভজা তো নিজে কিছু করতে পারবে না, সব তো তোদেরকেই দেখতে হবে। তোরা শুধু ওকে সাথে রাখিস বাবা, তাহলেই দেখবি ও তোদের অনেক উপকারে আসবে। দাদা, আমার ভাগের সব বেগুন আমি তোমাদের দিয়ে দিলাম, আর তাছাড়া আমি তো সব দেখে শুনে তুলে বিক্রি করতে পারবো না, তাই এই দায়িত্ব তোমাদেরই নিতে হবে। ঠিক আছে রে ভাই, আমি সব বুঝতে পেরেছি। মা, তুমি চিন্তা করো না, আজ থেকে আমরা 3 ভাই একসাথেই থাকবো সব সময়। শোন বাবা, 10 মিলে করি কাজ, হারি জিতি নাহি লাজ। ভজা তোদের সাথে হাত বাঁধলেই তোরা অনেক কিছু সহজে করে ফেলতে পারবি। ঠিক আছে মা, তুমি কোনো চিন্তা করো না। আজ থেকে আমাদের আর কেউ কখনো আলাদা করতে পারবে না। ভজাকে আমরা 2 ভাই সব সময় আগলে রাখবো। এই পারমিতা, সারাদিন ঘরে বসে কি করিস নাকি? বেরিয়ে আয়, আমার তোর সাথে কিছু কথা আছে। সকাল সকাল ষাঁড়ের মতো চেঁচাচ্ছ কেন? কি হয়েছে বলো? ষাঁড়ের মতো চিল্লাচ্ছি মানে? কি বলতে চাইছিস নাকি তুই? যা শুনছো তাই বলছি। এত বেকার কথা না বলে কি বলতে ডাকলে সেটা বলো। এই সপ্তাহ তো শেষ হতেই গেল, ভুলে গেছিস নাকি? দিন সময় ঘন্টা যখন আছে তখন সপ্তাহ তো শেষ হবে, খুব স্বাভাবিক। এতে নতুন কি? এটা বলার জন্য তুমি আমায় ডাকলে? তুই কি আমার সাথে নাটক করছিস? কি কথা হয়েছিল? আমার কি একার দায়িত্ব ওই বুড়িকে সামলানোর? আগে তো অনেক মা মা করতে, এখন যেই বয়স হয়েছে সব নেওয়া হয়ে গেছে, এখন আমার ঘাড়ে চাপাতে চাইছো, তাই না? আমি কি বুঝি না ভেবেছো? আমি একা নিয়েছি, তুই বুড়ির থেকে কিছু নিসনি? আমি এত কৈফিয়ত দিতে বাধ্য না, আমি ওই বুড়িকে রাখতে পারবো না। তুই কিন্তু বেশি বাড়াবাড়ি করছিস পারমিতা। কিচ্ছু বাড়াবাড়ি করছি না দিদি। এতদিন যখন বুড়ির সব সম্পত্তি তুমি ভোগ করেছো, এখন তোমাকেই বুড়ির দায়িত্ব নিতে হবে। আমি একা বুড়ির দায়িত্ব নিতে পারবো না। মগের মুলুক নাকি? সে তোমার যা ইচ্ছা তুমি করো, আমার পরিষ্কার কথা,
আমি ওই বুড়ির দায়িত্ব নিতে পারবো না। তোমার অসুবিধা মনে হলে ঘর থেকে বের করে দাও, মিটে যাবে। আরে বাহ, আজকে তো দেখি আমার কপাল খুলে গেল। এই কত বড় একটা ইলিশ মাছ জালে আটকেছে। আজকে এটা বাড়ি নিয়ে যাবো, গিন্নি খুব খুশি হবে। আরে ঝন্টু যে কোত্থেকে আসা হচ্ছে? এই তো নদীতে মাছ ধরতে গেছিলাম দাদা, সেখান থেকে ফিরছি। আরে বাহ, তোমার হাতে তো দেখছি বেশ বড় একটা ইলিশ মাছ। হ্যাঁ দাদা, আজকে নদীতে মাছ ধরবার সময় জালে এই বড় মাছটি বেঁধেছে, সেই জন্যই বাড়িতে নিয়ে যাচ্ছি। দেখে মনে হচ্ছে মাছটা খুব সুস্বাদু হবে। তুই তো প্রায় দিনই মাছ ধরিস, আমাকে মাছটা দিয়ে দে। কিন্তু দাদা, আমি তো ভাবছিলাম মাছটা আজকে আমি বাড়িতে নিয়ে গিয়ে জমিয়ে খাবো। আর তুমি তো জানোই আমরা কত গরিব। তুই না হয় অন্য কোনো দিন খাস, আজকে আমাকে মাছটা দিয়ে দে। এই মাসে যা দাম হবে আমি তোকে সেই টাকা দিয়ে দিচ্ছি। না না দাদা, টাকা দেওয়া লাগবে না, তুমি এটা এমনি নিয়ে যাও। তা বললে কি হয়? তুই এত কষ্ট করে ঝড় বৃষ্টির মধ্যে নদীতে গিয়ে মাছ ধরিস, এটাই তো তোর কাজ। বিনে পয়সায় লোককে মাছ দিলে তো সংসার কিভাবে চলবে? কিন্তু দাদা, কোনো কিন্তু না। তুই এই মাছের কত দাম বল, আমি তোকে পুরো টাকাটাই এখন দিয়ে দেব। এই ইলিশ মাছটার দাম মাত্র 200 টাকা দাদা। আচ্ছা বেশ, সেই নে 200 টাকা রাখ। ঠিক আছে দাদা, এই নাও মাছটা, কেমন খেলে আমাকে জানিও। হ্যাঁ অবশ্যই অবশ্যই, আসি তবে এখন। হ্যাঁ। বুড়ি, এই বুড়ি, এদিকে আসুন, আপনার সাথে কথা আছে। এ কি ছোট বৌমা, তুমি আমার সাথে এভাবে কেন কথা বলছো? আমি তো তোমার শাশুড়ি হই। শাশুড়ি হন তো মাথা কিনে নিয়েছেন নাকি? যেটুকু সম্মান দিচ্ছি এটাই অনেক। কি বলবে বলো? বয়স তো কম হলো না, কবে টপকে যাবেন তার নেই ঠিক। তার আগে সব সম্পত্তি আমার নামে লিখে দিয়ে যান। আমার যা কিছু সব তো তোমাদেরই। তোমাদের মানে? আমি কাউকে ভাগ দিতে চাই না, আপনি সব আমার নামে লিখে দেবেন। কি বললি? সব তোকে লিখে দেবে মানেটা কি? আমি কি বানের জলে ভেসে এসেছি নাকি? আরে আরে বড় বৌমা, ছোট বৌমা, তোমরা এভাবে ঝামেলা করো না। আমার ছেলেরা বাড়ি ফিরুক, আমি ওদের সাথে আলোচনা করে সব তোমাদের লিখে দেব, বলছি তো। আপনি কি করবেন আমার সব জানা আছে। তলে তলে সব আপনার বড় ছেলেকে লিখে দেবেন, তাই না? এ আমি কিছুতেই সহ্য করব না। না না বৌমা, তুমি আমাকে ভুল বুঝছো। আমি সমান ভাগে ভাগ করে আমার 2 ছেলেকে সব দিয়ে যাব। নাটক! সব ভাগ করে দেবে কেন? কেন ভাগ করতে হবে কেন? আপনার বড় ছেলেকে সব লিখে দিয়ে যাবে। ছোট ছেলে আপনার জন্য কতটুকুই বা করেছে সারা জীবনে? বড় ছেলের ঘাড়েই তো বসে খেলেন সারাটা জীবন, এখন সমান ভাগে ভাগ করবে। তুমি আমাকে এভাবে খাওয়া নিয়ে খোঁটা দিতে পারলে বড় বৌমা? তাহলেই ভাবুন আপনার বড় বৌমা কত স্বার্থপর। তার থেকে ভালো আপনি আপনার ছোট ছেলেকে সব লিখে দিন, ওটাই ভালো হবে। আমি তোমাদের সাথে কোনো রকম কথা বলতে চাই না। আমার ছেলেরা ফিরে আসুক, আমি তারপর ওদের সাথে আলোচনা করে ঠিক করব কাকে কি দেব না দেব। এখন যাও তোমরা, আমার সামনে থেকে যাও তো। রাধাকান্ত বাবু বাড়িতে আছেন? একটু বাইরে আসবেন, কিছু দরকার ছিল। কি হয়েছে নাকি? সারাদিন পর একটু বিশ্রাম নেব, তারও দেখছি উপায় নেই। আসলে বাবু বলছিলাম কি, মানে কি তখন থেকে ইয়ে করছো? পরিষ্কার করে বলো, কি বলতে চাও? বাবু বলছিলাম যে আপনি যদি আমার কাজের টাকাটা দিতেন তাহলে খুব উপকার হতো বাবু। কাজের টাকা মানে?
ওই তো টুকটাক কাজ করিস, তার আবার কিসের টাকা রে? আর তাছাড়া আমি কি তোর টাকা নিয়ে প্রতিদিন বসে থাকি নাকি যে যখন এসে চাইবি তখন টাকা দিয়ে দেবো? এই, আপনি কি বলছেন বাবু? সারাদিন কষ্ট করে খাটুনি খাটবার পর আপনি বলছেন আমি টুকটাক কাজ করি? তুই যা কাজ করিস সে কাজের টাকা হয় না, তবু আমি দয়ালু বলে তোকে কিছু দিই, তারপর আবার আমার মুখে মুখে কথা বলিস। এই জন্যই বলে ছোট লোকদের মাথায় তুলতে নেই। বাবু, আপনি আমাকে এভাবে কেন বলছেন? আমি তো আপনার কাছে শুধুমাত্র আমার কাজের টাকাটাই চেয়েছি। কোনো টাকা হবে না, আগে মন দিয়ে কাজ কর, আমি নিজের চোখ দিয়ে দেখি যে তুই ঠিকঠাক কাজ করছিস, তারপর টাকা পাবি, বুঝলি? আপনি জানেন তো বাবু, আমার সংসারের অবস্থা, 3 বেলা অশান্তি লেগেই থাকে, সেজন্য আমি মন দিয়ে কাজ করতে পারছি না। আপনি যদি কিছু টাকা দিতেন তাহলে খুব উপকার হতো বাবু। এই 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 যা তো, যা তো, তখন থেকে কানের গোড়ায় ঘ্যান ঘ্যান করেই যাচ্ছিস। বললাম তো কোনো টাকা হবে না। তো রয়েছে আমার বাড়ি থেকে বেরো। গিন্নি, আরে ও গিন্নি, কোথায় গেলে গো? তাড়াতাড়ি বাইরে এসে দেখো কি এনেছি তোমার জন্য। কই দেখি দেখি কি এনেছো দেখি। এই দেখো, তোমার জন্য কত বড় একটা ইলিশ মাছ নিয়ে এসেছি। আরে চুপ চুপ, আস্তে কথা বলো। ওই ভিখারিগুলো শুনে নিলে আবার ওদেরকেও ভাগ দিতে হবে। ওরা দেখে ফেলার আগে চলো ঘরে চলো। হ্যাঁ হ্যাঁ, ঠিক বলেছো, তাই চলো। তুমি খুশি হয়েছো তো গিন্নি? হ্যাঁ গো, অনেক খুশি হয়েছি। কতদিন পর আমার পছন্দের বড় ইলিশ মাছ এনেছো বলে কথা, খুশি হব না? তাহলে চুপি চুপি রান্নাটা সেরে ফেলো, আজকে জমিয়ে আমরা দুজন মিলে ইলিশ মাছ খাবো। সে আমি রান্না করছি, কিন্তু আগের থেকে বলে যাচ্ছি, আমি কিন্তু কাউকে ইলিশ মাছ দিতে পারবো না। তোমার কাউকে দিতে হবে না, আমি এই ইলিশ মাছটা তোমার জন্য এনেছি, কাউকে দেওয়ার জন্য নয়। ঠিক বলেছ, এমনিও এই ভিখারিগুলোর ইলিশ মাছ খাওয়ার যোগ্যতা আছে নাকি? সেই জন্যই তো তোমাকে বললাম আসতে বলতে, ওরা শুনলে আবার চাইতে চলে আসবে। চাইলেই কি দিতে হবে নাকি? অত ইলিশ মাছ খাওয়ার নোলা হলে নিজে আয় করে খাবে, আমার গিন্নির জন্য আনা ইলিশ মাছ কেন খাবে? ঠিক আছে, টাকার বেলায় কোনো খোঁজ থাকে না, আবার খাওয়ার সময় ঠিক গন্ধ শুকে শুকে চলে আসে। সব সময় দাদার ঘাড়ে চেপে খাওয়ার ধান্দা। এই জন্যই তো প্রকাশকে আমার একদম সহ্য হয় না। তুমি চিন্তা করো না, আজ দুপুরে জমিয়ে ইলিশ মাছ খাবো, তুমি আর আমি, আর কাউকে দেব না। এ কি পারমিতা, সারাদিন খেটে এসে এখন নুন দিয়ে ভাত খেতে হবে? আর 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 কিছু করনি? হ্যাঁ করেছো তো, তোমার বাবার মাথা। এভাবে বলছো কেন? আমি কি তোমাকে সেটা বলেছি? তুমি আর কি বলবে? তোমার বলারই বা কি আছে? 2 পয়সা ইনকাম করার মুরদ নেই, আবার খাওয়ার নোলা কত। আমি তো চেষ্টা করি তোমাকে সুখে রাখার, কিন্তু কি করব বলো, আমার ভাগ্যটাই খারাপ। এই সংসারে এসে আমার জীবনটাই শেষ হয়ে গেল একেবারে। না পেলাম ভালো খাওয়া দাওয়া, না পেলাম সুখ স্বাচ্ছন্দ্য। তুমি আমাকে আর কটা দিন সময় দাও, দেখবে সব ঠিক হয়ে যাবে। আর ঠিক তোমার এই কথা শুনতে শুনতে আমার কান একেবারে পৌঁছে গেল, তবুও কিচ্ছু তো পরিবর্তন হলো না। সেই ভিখারি ভিখারি থেকে গেলাম। কোথা থেকে কেমন মাছ ভাজার গন্ধ আসছে না? মনে হচ্ছে বড় ছেলের ঘর থেকে আসছে। তোমার স্বামী আজকে গরিব বলে তুমি এইভাবে আমাকে অপমান করছো, খাওয়া নিয়ে খোঁটা দিচ্ছ তুমি। হ্যাঁ দিচ্ছি, খোঁটা দেব না তো কি করব? পুজো করব? তোমার দাদাকে দেখেছো? তোমার বৌদির সব ইচ্ছে সব শখ পূরণ করে, যখন যেটা চাই তখন সেটাই এনে দেয়। আর আমাকে দেখো। সবার কপাল কি আর সমান হয় পারমিতা? আমার দাদা একটু বড় লোক, কিন্তু আমিও তো চেষ্টা করছি বলো। তুমি ওই চেষ্টা করেই যাও, কবে যে আমি মুক্তি পাবো এর থেকে ভগবানই জানেন।
বাবা সনাতন, একটু বাইরে আয় না। ওই এলো, তোমার মা নিশ্চয়ই মাছের গন্ধে গন্ধে এখানে চলে এসেছে। যাও যাও, দেখো গিয়ে কি বলে। কি হয়েছে মা? এই ভর দুপুর বেলায় আমার ঘরের সামনে কি দরকার তোমার? বলছিলাম, তোর ঘরে কি আজ মাছ রান্না হয়েছে? ও, তাহলে কমলা ঠিকই বলেছে। তুমি মাছের গন্ধে গন্ধে এখানে চলে এসেছো একেবারে লোভীর মতো, তাই তো? আমি আমার জন্য আসিনি রে বাবা, তোর ভাইটা ওদিকে শুধু নুন দিয়ে ভাত খাচ্ছে। ওর জন্য যদি একটা মাছ ভাজা দিতিস খুব ভালো হতো। আপনার ছোট ছেলে নুন দিয়ে খাচ্ছে, তো আমরা কি করতে পারি? ওই মাছটা আমি আর আপনার বড় ছেলে খাবো, ওখান থেকে কাউকে দেওয়া যাবে না। দেখো না বৌমা, যদি এক পিস মাছ দেওয়া যায় খুব ভালো হয়। আমার ছোট ছেলেটা একটু ভালো করে খেতে পারবে। ভালো করে খেতে গেলে ইনকাম করতে হয়, দাদার ঘাড়ে বসে খেতে হয় না। আর আপনার বড় ছেলে কতদিনই বা ওর ভাইকে বসে বসে খাওয়াবে? হ্যাঁ, তো জানিস বাবা, প্রকাশ চেষ্টা করছে, কিন্তু ওর কপালটা খারাপ। কি আর করা যাবে বল? কপাল খারাপ হলে নুন দিয়েই ভাত খেতে হবে। ওই কপালে আর ইলিশ মাছের নোলা না থাকাই ভালো। তুই নিজের ভাইয়ের ব্যাপারে এভাবে বলতে পারছিস সনাতন? তোর কত পরিবর্তন হয়ে গেছে। আগে তোর ভাইকে তুই কত ভালোবাসতিস, আর এখন এ কি অবস্থা তোর? এখানে দাঁড়িয়ে ন্যাকা কান্না করে কোনো লাভ হবে না। আমরা আপনাকে কোনো মাছ দিতে পারবো না। এক কথা তোমাকে কতবার বলতে হবে মা? যাও তো এখান থেকে। সারাদিন খাটাখাটনি করে এসে দুপুরে যে একটু তৃপ্তি করে খাবো তারও দেখি শান্তি নেই। যাও তো এখান থেকে, যাও। আছে, আমি চলে যাচ্ছি। আমার কোনো মাছ লাগবে না, তোরা শান্তি করে খা। বাবা গো, কি কষ্ট! এ কি মা, কি হয়েছে তোমার? তুমি এরকম করছো কেন? তোমার কি শরীর খারাপ লাগছে? হ্যাঁ রে বাবা, আমার শরীরটা খুব খারাপ লাগছে। আমি মনে হয় আর বাঁচবো না। না মা, এরকম করে বলো না। তুমি ছাড়া আমার আর কে আছে বলো? তুমি ছাড়া আমাকে কে ভালোবাসে, কে কে বুঝবে? হ্যাঁ, আমার বুক যন্ত্রণায় ফেটে যাচ্ছে রে। আমার মনে হচ্ছে আমি আমি এখনই মারা যাব। না মা, তোমার কিচ্ছু হবে না। আমি এখন দাদাকে ডেকে আনছি, তুমি চিন্তা করো না। দাদা, দাদা, একটিবার দরজা খোলো দাদা। এই ঝড় বৃষ্টি রাতে আমাকে কে ডাকে? তুই কি করছিস? হয়েছে কি? হয়েছে কি? দাদা, মায়ের খুব শরীর খারাপ, প্রচন্ড ছটফট করছে। তুমি একটিবার আসো দাদা। আমি একা কি করব কিছু বুঝতে পারছি না। মায়ের শরীর খারাপ তো আমি কি করব? মা এখন তোর কাছে আছে, তুই দেখ। আমি পারবো না, আমি রাত্রে কিছু করতে পারবো না। যা দেখি এখান থেকে। তুমি এভাবে বলো না দাদা, ওটা তো আমাদের দুজনেরই মা। তুমি একটিবার চলো দয়া করে। বললাম তো আমি এই ঝড় বৃষ্টির রাতে কোথাও যেতে পারবো না। তোর দরকার হলে তুই যা। তোমাকে কিছু করতে হবে না, যা করবার আমি করছি দাদা। আরে হ্যাঁ হ্যাঁ, যা যা, তোর জানা আছে তুই কি করবি। বড় বড় লেকচার। রাধাকান্ত বাবু বাড়িতে আছেন? একটিবার বাইরে আসুন, খুব বিপদে পড়ে আপনার কাছে এসেছি বাবু। রাত্রিরে আবার কে চালাতে এলো রে বাবা? বাবু, আমি প্রকাশ। ও, তুই এই রাত্রে আবার কি করতে এসেছিস এখানে? তো নাটকের তো আর শেষ নেই দেখছি। বাবু, বাবু বলছি আমার মায়ের শরীর খুব অসুস্থ, আপনি আমাকে কিছু টাকা দিন না বাবু। দিন নেই রাত নেই, তোর তো দেখছি বেশ বার বেড়েছে। তোকে বেলাতে না বললাম যে এখন আমি কোনো টাকা দিতে পারবো না, আবার রাতে চলে এসেছিস নাটক করতে? বাবু দয়া করুন, আমার মায়ের সত্যি শরীরটা খুব খারাপ। আমার মাকে ডাক্তারের কাছে নিয়ে যেতে হবে, আপনি কিছু টাকা দিন বাবু।
তোর মা অসুস্থ হোক মরে যাক তাতে আমার কিচ্ছু যায় আসে না, আমি কোনো টাকা দিতে পারবো না। বাবু, আপনি কিন্তু এটা ঠিক করছেন না। আমি আপনার কাছে আমার কাজের টাকা চাইতে এসেছি, আপনি এভাবে কথা বলতে পারেন না। ও বাবা, এ তো দেখছি মুখে বুলি ফুটেছে। আপনাকে সম্মান করি, তার মানে এই নয় যে আমি মুখ বুজে সব সহ্য করব সব সময়। তো তো সাহস কম না, তুই আমার মুখে মুখে কথা বলিস, দেখবি আমি কি করে। আপনি আমার সাহস কতটুকুই বা দেখেছেন? গ্রামের মহাজন হয়েছেন বলে কি সবার টাকা এভাবে লুটে খাবেন? এভাবে বেশি দিন চলবে না। সবাই যেদিন একজোট হয়ে আপনার উপর চেপে বসবে সেদিন আপনি বুঝবেন। যা যা, আমার জানা আছে তোরা কি করতে পারিস, সব ছোট লোকের দল। আমি এখন চলে যাচ্ছি, কিন্তু আপনি মিলিয়ে নেবেন, আপনার এই বড় লোকের ঠাটবাট বেশি দিন থাকবে না। এই প্রকাশ, এই তুই এরকম বৃষ্টির মধ্যে এত রাতে ছুটতে ছুটতে কোথায় থেকে ফিরছিস? আমার মায়ের খুব শরীর খারাপ জন্টু, আমি কিচ্ছু বুঝতে পারছি না কি করব, মাথা খারাপ হয়ে যাচ্ছে। কি হয়েছে বুড়িমার? মা হঠাৎ করে খুব ছটফট করছে, মায়ের নাকি খুব কষ্ট হচ্ছে, বুকে যন্ত্রণা হচ্ছে। তুই কোথায় গেছিলি? তুই কি ডাক্তার ডাকতে গেছিলি? তুই তো জানিস আমার অবস্থা, আমি রাধাকান্ত বাবুর বাড়িতে গেছিলাম কিছু টাকার জন্য। তো পেলি তুই? না রে, তুই তো জানিস উনি কত অহংকারী একজন মানুষ। আমি ওনার থেকে আমার কাজের টাকা চাইতে গেছিলাম, তাতে উনি আমাকে অপমান করে বাড়ি থেকে বের করে দিলেন। মন খারাপ করিস না, ওসব বাদ দে, এখন কি করবি সেটা ভাব। কি করব সেটাই তো বুঝতে পারছি না। এদিকে দাদাও মায়ের কোনো দায়িত্ব নিতে চাইছে না, আমি একা কি করব তুই বল। তুই একা নোস, আমি তো আছি তোর সাথে। তুই আমার সাথে চল, আমি বুড়িমাকে নিয়ে ডাক্তারের কাছে যাচ্ছি। তুই সত্যি আমাকে সাহায্য করবি? হ্যাঁ রে প্রকাশ, আমিও তো তোর বন্ধু, বন্ধুরাই তো বন্ধুর বিপদে পাশে থাকবে, এটা তো স্বাভাবিক। তুই এখন এত কথা ভাবিস না, তাড়াতাড়ি বাড়ি চল, তারপর বুড়িমাকে নিয়ে ডাক্তারের কাছে যেতে হবে তো। তাই চল তাই চল তাই চল। মা মা, আর একটু কষ্ট করো, দেখো তোমার কিচ্ছু হবে না, আমরা এক্ষুনি তোমাকে ডাক্তারের কাছে নিয়ে যাচ্ছি। না রে বাবা, আমার সময় শেষ, আমি বুঝতে পারছি। তুই আমার কথা মন দিয়ে শোন। এসব বলো না মা, তুমি তো জানো তুমি ছাড়া আমার কেউ নেই, তুমি চলে গেলে আমার কি হবে বলো তো। সারা জীবন কি কেউ বেঁচে থাকে বল? একদিন তো সবাইকেই মরতে হবে। যার কপালে যতটুকু আয়ু লেখা আছে সে তো ততদিনই বাঁচবে, কাউকে আটকে রাখা যায়? কিন্তু মা, আমার একটাই কষ্ট, আমি মরে যাওয়ার আগে আমার দুই ছেলেকে একসাথে দেখতে পারলাম না। তুমি এভাবে বলো না মা, আমার খুব কষ্ট হচ্ছে। না রে বাবা, আমি আমার বড় ছেলেকে মানুষ করতে পারিনি। আমি সব সময় চেয়েছিলাম তোরা দুজন একসাথে থাকবি, দুজন দুজনের পাশে থাকবি, কিন্তু এই শেষ বয়সে এসে যে আমাকে এই দিন দেখতে হবে আমি ভাবতে পারিনি। এ কি মা, তুই কথা বলছো না কেন? মা কথা বলো, কি হলো, তুমি চুপ করে আছো কেন, কথা বলো। এ কি সর্বনাশ হয়ে গেল রে ঝন্টু, আমি আবার কি নিয়ে থাকবো? আমার মা যে চলে গেল ছেড়ে। এভাবে কাঁদিস না, তাহলে বুড়িমা আরো কষ্ট পাবে, তোকে এখন শক্ত হতে হবে। কিন্তু আমি আমার মাকে ছাড়া কি করে থাকবো রে? আজ কিছু মানুষের স্বার্থপরতার জন্য আমার মাকে এত তাড়াতাড়ি আমার ছেড়ে চলে যেতে হলো রে। তুই যেভাবে ভেঙে পড়িস না রে প্রকাশ, আমি তোর পাশে আছি, তোকে এখন শক্ত হতে হবে, নইলে যে বুড়িমার আত্মার শান্তি পাবে না। রে প্রকাশ, বেশ অনেক দিনই তো হয়ে গেল, আর কতদিন আমার ঘাড়ে চেপে বসে থাকবি? এই তো দুদিন হলো মা মারা গেছে,
আর আজও তুমি এরকম কথা বলছো? এরকম কথা বলবো না তো কি বলবো? যত তাড়াতাড়ি সম্ভব তুই তোর বউকে নিয়ে এই বাড়ি ছেড়ে বেরিয়ে যাবি। এখানে তোদের কোনো ঠাঁই নেই। কিন্তু দাদা, এই বাড়িটা তো আমাদের দুজনের, তাহলে আমি কেন এই বাড়ি ছেড়ে বেরিয়ে যাব? এটা আমার বাড়ি, আমি কাকে থাকতে দেব না দেব সেটা আমার ব্যাপার। তুই যত তাড়াতাড়ি সম্ভব তোর বউকে নিয়ে বাড়ি থেকে বেরিয়ে যাবি, এটাই আমার শেষ কথা। কিন্তু দাদা, আমি এই বাড়ি ছেড়ে কোথায় যাব? তুই জমের দক্ষিণ দুয়ারে যা, আর যেখানে খুশি চোখ যায় সেখানে চলে যা, আমার জানার দরকার নেই। তোর এই বাড়িটা থাকা চলবে না, ব্যাস। আমি কোথায় যাব বলো? তুমি যদি না বোঝো তাহলে আমাকে কে বুঝবে? এতদিন অনেক সহ্য করেছি, আর না, আমি বাপের বাড়ি চলে গেলাম। তুমি তোমার রাস্তা দেখে নাও। তুমিও আমাকে ছেড়ে চলে যাবে পারমিতা? আমার কথা একবারও ভাববে না? না, ভাবতে ভাবতে তো আজকে এই অবস্থা। আমাকে এবার আমার দিকটাও ভাবতে হবে। ঠিক আছে, তুমি যখন চলে যাবার সিদ্ধান্ত নিয়ে নিয়েছো তবে যাও। এই প্রকাশ কোথায় যাচ্ছিস তুই বৃষ্টির মধ্যে রে? যেদিকে দু চোখ যায় সেদিকে চলে যাচ্ছি রে। মানেটা কি? তোর কি মাথা টাথা খারাপ হয়ে গেল নাকি? না রে, মাথা ঠিকই আছে। আসলে এই দুনিয়ায় কেউ কারোর নয়, আর আমার আপনজনেরা আমাকে ছেড়ে চলে গেছে। আমি কাকে নিয়ে বা থাকবো বল? তা বলে তুই চলে যাবি? এই গ্রামে কত মানুষ আছে। না রে, আমার আর এখানে থাকবার কোনো কারণই বেঁচে নেই। মা আমাকে ছেড়ে চলে গেছে, পারমিতা আমাকে ছেড়ে চলে গেছে, দাদা বৌদি আমাকে তাড়িয়ে দিয়েছে। আমি কার জন্য এখানে পড়ে থাকবো বলতে পারিস? তুই যাস না প্রকাশ, দেখবি সময়ের সাথে সব ঠিক হয়ে যাবে। না রে, তুই ভালো থাকিস। আর হয়তো কখনো দেখা হবে না তোর সাথে। আমি চললাম রে। ওপরওয়ালা তোকে সব সময় সুস্থ রাখুক, এইটুকুই প্রার্থনা করি রে।